আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ রবীন্দ্র জন্মজয়ন্তী। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। তাকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এখনকার এই প্রতিবেদন শুরু করছি। এখনকার এই প্রতিবেদন তাকে ঘিরেই বা তাকে নিয়েই। প্রথমে দু তিনটে জিনিস একটু আলোকপাত করি। সেটা হচ্ছে, এই মণিহার আমায় নাহি সাজে, এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন লন্ডনে বসে 1913 সালে। এটি পূজা পর্বের গান। এই গানটি গান্ধীজি লেখেননি বা এই গানটি লেখার সঙ্গে গান্ধীজির কোনো ভূমিকা নেই। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালের 31শে মে। এই নাইট উপাধি তিনি পেয়েছিলেন 1915 সালে। 1915 সালে ব্রিটিশরা তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিল, কিন্তু জালিয়ানওয়ালাবাগের সেই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্রনাথ তার সুতীব্র প্রতিবাদ জানাতে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালের 31শে মে। তিনি তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি প্রতিবাদপত্র লিখে এই উপাধি ত্যাগ করেন। এই দুটো বিষয় প্রথমেই আলোকপাত করলাম। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, রবীন্দ্রনাথ কি রাজনৈতিক নেতা ছিলেন? রবীন্দ্রনাথ রাজনৈতিক নেতা ছিলেন না, কিন্তু তার একটা রাজনৈতিক সত্তা ছিল। তিনি আত্মিকভাবে এবং নৈতিকভাবে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, যুক্ত হয়েছিলেন। তার প্রথম উদাহরণ 1905 সালে যখন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ আন্দোলন ঘোষণা করেন 1905 সালের 19শে জুলাই। রবীন্দ্রনাথ তখন তার তীব্র প্রতিবাদ করেন এবং সেই সময় থেকেই তিনি এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। যথারীতি 1905 সালের 16ই অক্টোবর তিনি বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করেন। সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতির মেলবন্ধন এবং ঐক্য গড়ে তোলার জন্য তিনি রাখি বন্ধন উৎসব করেছিলেন। এটা শ্রাবণ পূর্ণিমার রাখি পূর্ণিমার উৎসব নয়, এটা 1905 সালের 16ই অক্টোবর অনুষ্ঠিত রবীন্দ্রনাথ দ্বারা রাখি বন্ধন উৎসব। অবশ্য 1911 সালে বঙ্গভঙ্গ রদের যে পরিকল্পনা, ব্রিটিশরা তা বাতিল করে এবং সেই ঘোষণা বাতিল হয়ে যায়। এবং সেই দিনের সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। কোনো ব্যক্তি আবার এই পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক বলে থেমে যান, হে ভগবান কথাটা উচ্চারণ করেন না। কিন্তু
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। যাই হোক, এটা নিয়ে একটা কথা বা বিতর্ক থাকতেই পারে, সে বিতর্কে প্রবেশ করে কোনো লাভ নেই। এরপরে 1911 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কংগ্রেসের জাতীয় অধিবেশন যখন কলকাতায় বসেছিল, তখন জনগণ মন অধিনায়কী গানটি তখন প্রথম গাওয়া হয়েছিল। জনগণ মন অধিনায়ক, এই গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর কংগ্রেসের জাতীয় অধিবেশন, কলকাতায় অনুষ্ঠিত জাতীয় অধিবেশনে। ফলে এর থেকে বোঝাই যায় যে রবীন্দ্রনাথ রাজনীতির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত না থাকলেও তার একটা আত্মিক যোগ ছিল। তিনি প্রায় 1905 সাল থেকে 1913-14 সাল পর্যন্ত রাজনীতির সঙ্গে বেশ ভালোভাবেই সম্পৃক্ত ছিলেন। আর 1919 সালে তার নাইট উপাধি পরিত্যাগের মাধ্যমে বোঝাই যায় যে তিনি এই নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। তবে একটা বিষয় উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে রাজনীতি তার হয়তো সেভাবে পছন্দের বিষয় না হলেও তিনি তার সঙ্গে জড়িয়েছিলেন এবং তা নিয়ে একটা আক্ষেপও রয়েছে। এই প্রসঙ্গে বলি যে বলাইচাঁদ মুখোপাধ্যায়, সাহিত্যিক, প্রখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বেশ একটা সখ্যতা ছিল, অম্লমধুর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন বনফুল। বনফুল রবীন্দ্রনাথের সাথে একাধিকবার দেখা করেছেন, তিনি তার বাড়িতেও গিয়েছেন। রবীন্দ্রনাথ একবার বনফুলকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত হয়েছো বা ছিলে? বনফুল বলেছিলেন যে না গুরুদেব, আমি রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত হইনি বা ছিলাম না। রবীন্দ্রনাথ তাকে আক্ষেপ করে বলেছিলেন যে তুমি ঠিকই করেছো, শিল্পী সাহিত্যিকদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়াটা ঠিক নয়, তাতে শিল্পের বা মেধার ক্ষতি হয়। রবীন্দ্রনাথের মতন কবি একথা আক্ষেপ করে বলছেন, অর্থাৎ তিনি যদি রাজনীতির সাথে এভাবে যুক্ত না হতেন বা মানসিকভাবে যুক্ত না হতেন, তিনি আরও কিছু কবিতা, আরও কিছু উপন্যাস, আরও কিছু প্রবন্ধ লেখার হয়তো সুযোগ পেতেন। সেই আক্ষেপ থেকেই তিনি বলেছেন। আরেকটা আক্ষেপও তার হয়তো ছিল যে 1920 সালের পর থেকে বাঙালি রাজনৈতিক নেতারা ক্রমশ দ্বিতীয় সারিতে চলে আসছিল। প্রথম সারিতে চলে আসছিল ভারতবর্ষের অন্যান্য নেতৃবৃন্দ। এটাও তাকে হয়তো কষ্ট দিয়েছে বা বেদনা দিয়েছে। বাঙালিরা ভারতবর্ষের স্বাধীনতায় অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু তৎসত্ত্বেও ভারতবর্ষের প্রথম সারির নেতৃত্বে সেভাবে বাঙালিদের পরবর্তীকালে আর দেখা যায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তাকে তো কাশ্মীরে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং সেখানেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। নেতাজির অন্তর্ধান রহস্য আজও রয়েছে। এর থেকেই বোঝা যায় যে সত্যি কথা, বাঙালিরা কেমন যেন দ্বিতীয় সারিতে চলে এসেছিল, প্রথম সারিতে নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ নিয়ে একটা সহজাত আক্ষেপ ছিল এবং সেটা যে কত সত্য, কত যে বাস্তব, সেটা আজকে নিশ্চয়ই তা পরিলক্ষিত হয়। কিন্তু কবিগুরু তো আমাদের এজন্য আমাদের কাছে প্রিয় নয়, তিনি প্রিয় তার কবিতার জন্য, তার গানের জন্য, তার উপন্যাসের জন্য। তিনি যে আমাদের কাছে প্রায়
দেবতার মতন। তার গান, তার কবিতা, তার কথা দিয়েই তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, যেভাবে গঙ্গা জলে গঙ্গা পুজো করি। কিন্তু তিনি অনেক উপন্যাস, কবিতা, ছোট গল্প লিখলেও আমাদের কাছে প্রিয় হচ্ছে তার গান, অপূর্ব গান, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার গানের কথা আর সুরের চলন এত সুন্দর, এত সম্মিলিত মাধুর্য তা বলার অপেক্ষা রাখে না। তার সুর, তার গানের কথা, কোনটাকে বেশি প্রাধান্য দেব বা প্রাধান্য দেওয়া যায় তা বলা খুব মুশকিল। এত ভালো লাগে তার সঙ্গীত। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জিনিসটি, কোন বিষয়টি আপনাকে ভীষণ আকর্ষণ করে বা ভালো লাগে। সুনীল গঙ্গোপাধ্যায় চোখের পলক ফেলার আগেই বলেছিলেন তার গান। সত্যি কথা, যে ব্যক্তি রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেননি, যে ব্যক্তি রবীন্দ্র রচনাবলী পড়েননি, যে ব্যক্তি রবীন্দ্রনাথের কোনো উপন্যাস, ছোট গল্প পড়েননি, তিনিও তার গান শুনেছেন, জানেন এবং মাঝে মাঝে নিজে থেকেই তার গান দোকলি গেয়ে ওঠেন। এই জন্যেই তো তিনি রবীন্দ্রনাথ, এই জন্যেই তো তিনি শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ বাঙালির এক আবেগের নাম। তিনি আমাদের সুখে দুঃখে, আনন্দে অবসাদে সব জায়গাতেই রয়েছেন। তিনি আমাদের চিন্তনে মননে সর্বদা বিরাজমান। তাকে যে ছাড়া আমাদের চলে না। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে কোথায় যেন তাকে দেবতা করে রাখা হয়েছে, এক অলিন্দে আটকে রাখা হয়েছে। এটা ঠিক নয়। তাকে দেবতা জ্ঞানে পুজো করার থেকে সকলের মাঝে বিচরণ করার একটা সুযোগ করে দেওয়াই মনে হয় তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য নিবেদন হবে বলে আমার মনে হয়। তিনিই তো লিখেছিলেন, মোর নাম খ্যাত হোক, এই বলে মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তিনি আমাদেরই লোক হতে চেয়েছেন, তিনি সকলের কাছের লোক হতে চেয়েছেন। তাই তিনি বলেছেন, মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তিনি তো ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন না। ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন বলেই তিনি 1400 সাল কবিতায় লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। তিনি জানতেন 100 বছর পরেও তার লেখা কবিতা, তার লেখা উপন্যাস পড়া হবে। এই কবিতা 1400 সাল কবিতাটা লেখা হয়েছিল 1302 বঙ্গাব্দে, আজ থেকে কত বছর আগে। তবুও আজও তার কবিতা আমরা পড়ছি। সার্ধ শতবর্ষ পার হয়ে গেছে, 100 বছর নয়, 150 বছর পার হয়ে গেছে, আমরা আজও তার উপন্যাস, কবিতা, গল্প পড়ছি। শুধু তাই নয়, ক্লাস 1 থেকে MA ক্লাস পর্যন্ত তার কবিতা, উপন্যাস, গল্প পাঠ্য আকারে রয়েছে, পাঠ্যপুস্তকে রয়েছে, যা পড়ানো হয়। তাই তো তিনি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, তাই তো তিনি আমাদের কাছে আবেগের আরেক নাম, রবীন্দ্রনাথ। এই কথা বলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যাবার আগে বলবো যে আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে প্রদান করুন। পারলে আমার প্রতিবেদন শেয়ার করুন। পরিশেষে বলি, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম। নমস্কার।